নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা ডক্টর শৈবাল গুপ্তের লেখা থেকে পাঠ করে শোনাব। ডক্টর গুপ্ত মহারাজের কাছে দীক্ষা নেওয়ার জন্য বলেছিলেন। তাতে মহারাজ বলেছিলেন, দীক্ষার জন্য প্রস্তুতি দরকার। যখন তোমার মন প্রস্তুত হয়ে যাবে তখনই তুমি দীক্ষা পাবে। তখন বাংলার চৈত্র মাস, 1998 এপ্রিল মাস আরম্ভ হচ্ছে। একদিন ভোর রাত্রে স্বপ্ন দেখছি। কোনো রকম দুঃখ, কোনো রকম ক্ষোভ হলে মহারাজের কাছে গেলেই আরাম হয়ে যেত। কিছু বলতে হতো না, এমনিতেই মনটা প্রশান্তিতে ভরে যেত। সেদিন ঘুম ভাঙছে এক প্রচণ্ড ক্ষোভ, প্রচণ্ড দুঃখের মধ্যে। মনে মনে মহারাজকে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। তিনি কোথায়? নেই, কোথায় গেলেন? ঘুম আরেকটু পাতলা হলো। তখন ভাবলাম, মহারাজের দেহ চলে গেল নাকি? তাহলে কোথায় যাব? কি করে তাকে পাবো? দীক্ষাটাও তো নিইনি যে মনের মধ্যে তার সন্ধান পাবো। এখন কি হবে? এই রকম অবস্থায় টেলিফোন বেজে উঠল। বেলুড় থেকে গণেশ মহারাজ স্বামী নিত্য মুক্তানন্দ ফোন করেছেন। এটাও একটা অভাবনীয় ব্যাপার। সকালবেলা মহারাজের সেবক ডাক্তার সন্ন্যাসীরাই ফোন করেন, মহারাজের শরীরের খবর দেন। গণেশ মহারাজের সে সময় অন্য কাজ। ওই সময় কোনো দিনই তিনি ফোন করেননি। দরকার হলে আরও পরে ফোন করতেন। সেদিন কী কারণে ফোন করেছিলেন তাও মনে নেই। কোনো কথাই কানে ঢোকেনি। তাঁর কথার মাঝখানেই বলে উঠলাম, মহারাজ দীক্ষা, আমার দীক্ষা হবে না? গণেশ মহারাজ চমকে উঠলেন, বললেন, কি বলছো কি? এখনো ঘুমোচ্ছেন নাকি? আমি বললাম, ঘুম ভেঙে গেছে, আমার দীক্ষা হবে না। গণেশ মহারাজ বললেন, ঠিক ভেবে বলছো তো? তাহলে মহারাজকে জিজ্ঞাসা করি। আমি বললাম, মহারাজ তো বলেছেন প্রস্তুত হলে দীক্ষা হবে। গণেশ মহারাজ তখন বললেন, ও তাহলে তো সব সেরেই রেখেছেন। তার সামনের সপ্তাহে একটা দিন আছে, অনেক পণ্ডিত লোক দীক্ষা নিচ্ছেন, তাদের সঙ্গে আপনারও মানাবে ভালো। ফর্ম ভরতে হবে একটা। তখন আমি বললাম, আমি তো কাল যাচ্ছি মহারাজকে দেখতে, তখন নিয়ে নেব। 22 এপ্রিল আমার দীক্ষা হলো। আমার মনে মনে ইচ্ছা ছিল যে মহারাজ আমাকে একা দীক্ষা দেবেন। সেই অহংকারও মহারাজ চূর্ণ করে দিলেন। নানা বয়সের মহিলা ও পুরুষের সঙ্গে আমার দীক্ষা হলো। সকলের সঙ্গে মিলিয়ে এক হয়ে গেলাম। পরদিন আমার বিদেশ যাত্রার কথা, 1.5 মাসের জন্য। যাব সুদূর ব্রাজিলে। মনে ভয়। বললাম, মহারাজ আপনি কিন্তু ঠিক থাকবেন। মহারাজ শুনে বললেন, কোনো ভয় নেই, আমি ঠিক থাকব। ঘুরে এসো, তারপর গল্প শুনব। আরও অনেক কথা হলো, সব মনে নেই। অবশেষে বিদায় নিলাম। পরদিন বিদেশ রওনা হলাম। প্রায় 1.5 মাস পরে ফিরলাম। এই 1.5 মাস মহারাজ একেবারে ভালো ছিলেন। দেখা করতে গেলাম। বললেন, ব্রাজিলের গল্প বলো। বাপরে, ব্রাজিল যা দেশ, তার সব গল্প কি মহারাজকে বলা যায়? ব্রাজিলে মঠের কাজ, মঠ কেন্দ্রের জীবন, ভক্তদের কথা সব বললাম। অনেক প্রশ্ন করলেন, উত্তরও দিলাম। সব শেষে বললেন, না তেমন জমলো না, আর একদিন শুনতে হবে। মহারাজ কি শুনতে চেয়েছিলেন কি জানি। যে রক্ষাকবচ যাওয়ার আগে বেঁধে দিয়েছিলেন তার কথা শুনতে চেয়েছিলেন কি না কে জানে।
মহারাজ মোটামুটি ভালোই আছেন। যাওয়াতে কয়েক সপ্তাহে ছেদ পড়ল। একদিন ফোন এলো, মহারাজ ডাকছেন, অনেক দিন যায়নি বলে। তারপরে রবিবার 2রা অগাস্ট সন্ধ্যাবেলা গেলাম। ঘরে ঢুকতেই অনুযোগের সুরে তিনি বললেন, তোমার কথা আমি কত ভাবি, তুমি আরও ঘন ঘন আসো না কেন? প্রণাম করে পাশে বসে হাতটি ধরলাম। তারপর অনেক গল্প হলো। খাওয়ার সময় হয়ে যাচ্ছে বলে সেবকরা ওঠার তাগাদা দিচ্ছে, কিন্তু মহারাজ কিছুতেই উঠতে চাইছিলেন না। বলছেন, না, আর একটু গল্প করি। এমনটা আর আগে কখনো দেখিনি। অবশেষে খুব অনিচ্ছা নিয়েই উঠলেন। আমি প্রণাম করে চলে এলাম। পরদিন অন্ত্রে রক্তক্ষরণ শুরু হলো। ক্রমে এগিয়ে এলো সেই অন্তিম দিন, শেষ অধ্যায়। আজ আফসোস হয় কেন ঘন ঘন তাঁর কাছে যাইনি। মহারাজের অন্তিম মুহূর্তের ঠিক আগে যখন হৃৎপিণ্ডের ক্রিয়া এলোমেলো হতে আরম্ভ করেছে, তখন তাড়াতাড়ি বুকে টেথোস্কোপ বসিয়ে বুকের মধ্যে বিচিত্র আওয়াজ পেলাম। ভাবলাম পালমোনারি ইডিমা, ফুসফুসে জল জমেছে। তাড়াতাড়ি সাকশন মেশিন দিয়ে টানতে বললাম, কিন্তু ফুসফুসে কোনো জল নেই। আজও সেই বিচিত্র আওয়াজের কথা ভাবলে আমার গায়ে কাঁটা দেয়। পর মুহূর্তেই হৃৎপিণ্ডের ক্রীড়া বন্ধ হয়ে গেল। অল্প কিছুক্ষণ আগেও জ্ঞান ছিল মহারাজের। হৃৎপিণ্ডের ক্রীড়া বন্ধ হতেই বুকের আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি তার পায়ের ওপর আমার মাথাটা চেপে ধরলাম। তারপর আস্তে আস্তে নাক থেকে নল খুলে ড্রেসিং দিয়ে সযত্নে মুখ থেকে রোগ যন্ত্রণা ও চিকিৎসার সমস্ত চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করলাম। দাঁত পরিয়ে দিলাম, গালে হাত বুলিয়ে মুখের চেহারা কোলে তুললাম স্বাভাবিক সন্তানের যত্নে, সাধারণত সন্ন্যাসীরা যা করে থাকেন। পরদিন দাহের সময় লোকে লোকারণ্য। এক সময় চিতার লেলিহান শিখা জ্বলে উঠল। সন্ন্যাসীরা চিতায় কাঠ দেওয়ার জন্য ডাকলেন। ঘৃত চর্চিত চন্দন কাঠ রাখলাম পরম পূজ্যপাদ গুরু মহারাজের পায়ের কাছে। আমার শেষ প্রণাম। ভান্ডারার দিন সন্ধ্যার অন্ধকারে নৌকায় নদী পার হচ্ছি। গলুয়ে বসেছিল একটি মেয়ে। অন্ধকারে ভালো করে দেখতে পাইনি। মেয়েটি উল্টো দিকের ঘাটে নেমে পাশ দিয়ে যাবার সময় বলে গেল, মহারাজের কথা লিখবেন সহজ করে, আমাদের বোঝার মতো করে, উদ্বোধনে পড়ব। তাই তো লিখতে বসেছি। আজ আর দেখা পেলে বলতাম, সহজ কথা সহজ করে লেখা কি সোজা? কত কথা কত গল্প মনে আসে, কত সহজ কত সাধারণ, অথচ কত মধুর। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।